আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খেয়ালের সময় ভালোভাবে লেখাপড়া করার কার্যকারী টিপস এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। যেহেতু আমাদের কওমি মাদ্রাসার বেফাক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা খুবই নিকটে, এই কারণে আজকে আমরা খেয়ালের সময় কিভাবে ভালো করে লেখাপড়া করা যায় তার কিছু কার্যকারী টিপস নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়ালের সময় ভালোভাবে লেখাপড়া করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে তা হলো নির্দিষ্ট সময় ঘুমাতে হবে, নির্দিষ্ট সময় জাগ্রত হতে হবে। অর্থাৎ রাতে 6 ঘন্টা এবং দিনে 1 ঘন্টা 30 মিনিট, মোট 7 ঘন্টা 30 মিনিট অথবা 7 ঘন্টা ঘুমাতে হবে, যাতে করে দিনের বেলায় ঘুম না আসে। আমরা অনেকেই রয়েছি যারা রাত্রে অনেক মেহনত করি, কিন্তু দেখা যায় আমরা ফজরের আগ থেকেই ঝিমানো যে শুরু করি, এই ঝিমানোটা আমাদের 9টা 9:30 পর্যন্ত থেকে যায়। এই কারণে আমরা দেখা যায় পড়াশোনার মধ্যে বরকত পাই না, এমনকি আমরা রাত্রেও ভালো করে পড়তে পারি না, কারণ আমরা ধীরে ধীরে এভাবে আমাদের ঘুমের ঘাটতির কারণে অসুস্থ হয়ে পড়ি। এ কারণে আমরা সকলেই খেয়ালের সময় আমাদের ঘুমের প্রতি বেশি লক্ষ্য দিব। যদি আমার ঘুম ঠিক থাকে তাহলে আমি ইনশাআল্লাহ ভালো করে পড়তে পারবো, যদি আমার ঘুমই ঠিক না থাকে তাহলে আমি ভালো করে পড়তে পারবো না। এই কারণে আমি বলবো সকলেই সবচেয়ে ভালো হয় 7 ঘন্টা 30 মিনিট ঘুমানো, অথবা কমপক্ষে আপনি 7 ঘন্টা অবশ্যই ঘুমাবেন দিনে এবং রাতে মিলিয়ে। 2 নম্বর টিপস হলো পড়ার একটা নির্দিষ্ট স্থান বানাতে হবে। কেন পড়ার নির্দিষ্ট স্থান বানাতে হবে? এর কারণ হলো আপনি যদি পড়ার কোনো নির্দিষ্ট স্থান না বানান তাহলে আপনি কোন স্থানে যাওয়ার পর পড়তে বসবেন এটা আপনার ব্রেন বুঝতে পারবে না। আপনি যদি পড়ার একটা নির্দিষ্ট স্থান থাকে তাহলে ওইখানে বসা মাত্রই আপনার ব্রেন আপনাকে এই কমান্ড করবে যে এখানে তোমার পড়ার কাজ, তুমি এখানে যেহেতু এসেছো কাজে তোমাকে এখানে পড়তে বসতে হবে। আর যদি আপনার কোনো নির্দিষ্ট স্থান না থাকে পড়ার, তাহলে আপনি যে স্থানে যাবেন সে স্থানে ব্রেন আপনাকে আদেশ করতে পারবে না যে এটা কি পড়ার স্থান নাকি খাবার স্থান নাকি ঘুমানোর স্থান। এজন্য আমাদের উচিত প্রত্যেকটি কাজের জন্যই আলাদা আলাদা স্থান তৈরি করা। 3 নাম্বার হলো প্রত্যেকটি কিতাব কিভাবে আয়ত্ত করব তা লিখে রাখা। অর্থাৎ প্রত্যেকটি কিতাব ওই যে আমি এক নিয়মে পড়লে ওই কিতাবের মধ্যে পারদর্শিতা অর্জন করবো সেটা এরকম না। এক এক কিতাবের এক এক রকম স্টাইল রয়েছে পড়ার। এ কারণে আমরা প্রত্যেকটি কিতাবের যেই ভাবে পড়লে কিতাবটা আমার আয়ত্ত হবে ওইভাবে পড়ার জন্য একটা নকশা খাতায় আগে এঁকে নিব। তাহলে আমরা খুব সহজেই প্রত্যেকটি কিতাবকে আয়ত্ত করতে পারবো। আর যদি আপনারা এই বিষয়টা না করতে পারেন তাহলে আপনারা আপনাদের কিতাবের নাম লিখে কমেন্টে জানাবেন, আমি ইনশাআল্লাহ বলে দিব কোন কিতাব কিভাবে আয়ত্ত করতে হবে। 4 নাম্বার, একটি হাইলাইট, একটা কারেকশন পেন, অর্থাৎ যেটাকে আমরা মাদ্রাসায় বলে থাকি সাদা কালি। এরপর আমাদেরকে একটি স্টিকি নোট এবং পেন্সিল সাথে রাখতে হবে, যাতে করে গুরুত্বপূর্ণ বিষয় এবং মনে থাকে না যে সমস্ত বিষয় ভবিষ্যতে কাজে লাগবে এরকম তথ্য যেন আমরা চিহ্নিত করতে পারি। এই বিষয়টা খুব একটি কার্যকরী বিষয়। এই বিষয়টা আমি নিজেও ব্যক্তিগত জীবনে অনেক ফলো করি। এই বিষয়টার মাধ্যমে আমরা পরীক্ষার আগ মুহূর্তে খুবই তাড়াতাড়ি রিভিশন দিতে পারি এবং বুঝতে পারি আমার কিতাবের মোট কতটুকু পড়া বাকি রয়েছে। এ কারণে আমরা সকলেই হাইলাইটার, কারেকশন পেন, স্টিকি নোট, পেন্সিল সাথে রাখবো। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। 5 নম্বর টিপস হলো পড়াশোনার পরিবেশের আশেপাশে নিচের জামাতের মেধাবী, আল্লাহ ভীরু, মেহনতি, সম্মানিত শিক্ষার্থীদের রাখার চেষ্টা করবেন। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, আমি আমার জামাতের ছাত্রকে রাখতে পারবো, আমি কেন বা উপরে জামাতের ছাত্রদেরকে আমার পাশে রাখবো না? এর উত্তর হলো যদি আপনি আপনার জামাতের ছাত্রদেরকে আপনার পাশে বসান তাহলে কথা একবার শুরু হলে সেটা থামবে না। অর্থাৎ আপনারা যেহেতু সকলে সমবয়সী, কারণে একটা গল্প উঠে যাবে পড়ার সময়, আর পড়াটাই নষ্ট হয়ে যাবে। আর যদি আমরা উপরের জামাতের ছাত্রদের সাথে বসি তাহলে তারা যেহেতু আমাদের উপরের ছাত্র, এ কারণে তারা গল্প শুরু করলে বা আমার সাথে গল্প করতে চাইলে আমরা তাকে নিষেধ করতে পারবো না, কারণ সে বড় কি না কি মনে করে, বিভিন্ন প্রশ্ন আসে মনে। এই কারণে আমরা চেষ্টা করব নিচের জামাতের ছাত্রদের সাথে বসার, যারা মেধাবী, আল্লাহ ভীরু, মেহনতি, সম্মানিত। যদি আমরা নিচের জামাতের ছাত্রদের সাথে বসি তাহলে তারা যদি আমাদের সাথে কথা বলতে চায় আমরা বলবো যে তুমি আমার সাথে একটু পরে কথা বলো, বা আমরা ধমকও দিতে পারবো যে পরে কথা বলো, এখন বলার দরকার নেই, এখন আমি পড়তেছি। কিন্তু এটা যদি আমার জামাতের ছাত্র হয় অথবা বড় জামাতের ছাত্র হয় তাহলে কিন্তু এটা আমরা বলতে পারি না। অনেক সময় আমরা নিজের মনের বিরুদ্ধে গিয়েও তাদের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ি। এজন্য এই বিষয়টা আমরা মাথায় রাখবো। আর কেন মেধাবী, আল্লাহ ভীরু, মেহনতি, সম্মানিত এই শর্তগুলো যুক্ত করলাম, এর কারণ হলো যদি আপনার পাশে মেধাবী শিক্ষার্থী থাকে তাহলে সে খুব তাড়াতাড়ি পড়াশোনা আয়ত্ত করতে থাকবে। এখানে আপনারও
মনে একটা স্পৃহা জাগবে যে সে খুব দ্রুত তার কিতাব শেষ করতেছে, আমারও শেষ করতে হবে। আল্লাহ ভীরু, যারা আল্লাহ ভীরু হবে তারা কোনো উল্টাপাল্টা করবে না। এরপর মেহনতি, যে শিক্ষার্থীটা আপনার মেহনতি হবে সে তো সর্বদাই আপনার মেহনত করতে থাকবে কিভাবে ভালো রেজাল্ট করা যায়। তার মেহনত দেখে আপনার স্পৃহা জেগে যাবে যে আমারও মেহনত করতে হবে। এরপর যারা সম্মানিত, যদি আপনি আপনার পাশে কোনো সম্মানিত শিক্ষার্থীকে বসান তাহলে আপনার কোনো পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে না, অর্থাৎ কেউ এসে আপনাকে ডিস্টার্ব করতে পারবে না, কারণ জানে সে সম্মানিত, সে একটা কিছু কথা বললে এটা সকলে মেনে নিবে। এরপর ওস্তাদরাও আপনাকে বেশি একটা তদারকি করবে না, কারণ আপনার পাশে সকলে ভালো ছাত্র, সে জানবে যে আপনি পড়াশোনাই করতেছেন, কোনো দুষ্টামি করতেছেন না। এই কারণে আমরা যে শর্তগুলো বললাম, অর্থাৎ পড়াশোনার পরিবেশের আশেপাশে নিচের জামাতের মেধাবী, আল্লাহ ভীরু, মেহনতি, সম্মানিত শিক্ষার্থীদের রাখার চেষ্টা করব। 6 নাম্বার, প্রতিদিন পরীক্ষায় সফল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা। অর্থাৎ আমি যতটুকু চেষ্টা করি না কেন তার থেকে বেশি আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহর কাছে, কারণ কোনো কিছুই সম্ভব নয় আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া। এখানে আমাদেরকে অবশ্যই পড়াশোনার পাশাপাশি বেশি বেশি দোয়া করতে হবে। 7 নাম্বার টিপস হলো প্রতিটি কিতাবের অনুশীলনী ভালোভাবে আয়ত্ত করা। প্রত্যেকটি কিতাবের অনুশীলনী কেন আমি বললাম ভালোভাবে আয়ত্ত করতে হবে, এর কারণ হলো প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে যে সমস্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ সে সমস্ত বিষয়গুলো অনুশীলনীর মধ্যে দিয়ে দেওয়া হয়। আর ওই অনুশীলনী থেকে আপনার পরীক্ষায় 100 ভাগ থেকে 85% প্রশ্ন অনুশীলনী থেকে করা হয়। কাজে আপনার যদি অনুশীলনী ভালোভাবে আয়ত্ত থাকে তাহলে আপনি 100% এর মধ্যে 80% প্রশ্নে কম পেয়ে গেলেন, আর থাকলো 20% প্রশ্ন। আর এই 20% প্রশ্নের উত্তর আপনারা আপনাদের পড়ার ধরন, ক্লাসে কতটুকু সময় মনোযোগী ছিলেন, উপস্থিত ছিলেন, এগুলোর ভিত্তিতেই আশা করি পেয়ে যাবেন। তারপরেও আমরা সামনে যে সমস্ত টিপস বলবো সে সমস্ত টিপসের মধ্যে এবং যে সমস্ত উপায় বলবো সেগুলোর মধ্যে আপনারা আশা করি বাকি 20% প্রশ্ন কিভাবে পেতে হবে তা বুঝে আসবে। 8 নম্বর টিপস হলো প্রতিদিন 5-10 মিনিটের জন্য রঙিন কালি দ্বারা চিহ্নিত পড়াগুলো নজর দিতে হবে। অর্থাৎ আপনি যে সমস্ত পড়াগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন, যে সমস্ত পড়া মনে থাকে না, যে সমস্ত পড়া ভবিষ্যতে লাগবে বলে আপনি চিহ্নিত করেছেন, সেগুলো আপনি প্রতিদিন 5-10 মিনিট সময় রাখবেন ওইগুলো রিভিশন দেওয়ার জন্য। যদি আপনি রিভিশন না দেন তাহলে কি হবে, আপনি কিছুদিন পর সেই পড়াগুলো ভুলে যাবেন, এতে আপনার কোনো কাজেই আসবে না। আপনার যে সবকগুলো শেখা হয়েছিল সেগুলো আপনি যদি ভুলেই যান তাহলে আপনি কি আর পরীক্ষার প্রস্তুতি নিলেন। এই জন্য অবশ্যই প্রতিদিন 5-10 মিনিটের জন্য সময় বের করতে হবে। এটা একটি গুরুত্বপূর্ণ টিপস। যতগুলো টিপস বললাম ওই টিপস গুলোর মধ্য থেকে এই 8 নম্বর টিপসটা অন্যতম একটা টিপস, এটা অবশ্যই মানতে হবে আপনাদেরকে যদি ভালো রেজাল্ট করতে চান। 9 নম্বর, ফজরের নামাজের পরে 5-10 মিনিট হাঁটবেন বা একটু ব্যায়াম করবেন। এই পয়েন্টটা আমি এনেছি এর কারণ হলো সাধারণত কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা ফজর নামাজের পর, এখন যেহেতু শীতকাল, তাদের একটা ঘুমই হলো, তারা একটু ঝিমায়, আর একটু ঝিমাইতে গেলে দেখা যায় যে খাবারের সময় হয়ে যায়, কিন্তু আমি এক পৃষ্ঠাও খোলা হয়নি। এই কারণে আমি যদি ফজর নামাজের পরে 5-10 মিনিট হাঁটি বা ব্যায়াম করি তাহলে বাহ্যিকভাবে দেখা যাবে যে আমার রুটিন থেকে 5-10 মিনিট কম হয়ে গেল, কিন্তু আমি 30-40 মিনিট আরো পড়তে পারবো। কিন্তু যদি আমি না হেঁটে মনে করি যে 5-10 মিনিট আমার লস যাবে যদি আমি ব্যায়াম করতে যাই, হাঁটতে যাই, তাহলে দেখা যাবে আমার 30-40 মিনিট সময় অযথা নষ্ট হয়ে যাবে, কারণ আমি তো ঘুমিয়েই পড়বো পড়ার সময়, আমার ঝিমানো আসবে। এই কারণে আমরা অবশ্যই ফজর নামাজের পরে 5-10 মিনিট হাঁটবো বা ব্যায়াম করব। 10 নম্বর, এই ভুলটা আমরা সকলে করে থাকি, এখন যে ভুলটা বলবো, সাথীদের কাছে কখনো জিজ্ঞাসা করবেন না যে তারা কতটুকু পড়েছেন, আর আপনি কতটুকু পড়েছেন তাও তাদেরকে বলে বেড়াবেন না। আমরা অনেকেই আছি 2-3 পৃষ্ঠা পরেই জিজ্ঞাসা করি আপনি কতটুকু পড়েছেন। এখন মাদ্রাসার শিক্ষার্থীদের একটা অভ্যাস, তারা বলে যে আমি তো ভাই পারি না, তুমি তো অনেক পড়ে ফেলাইছো, আমার তো মাত্র 2-3 পৃষ্ঠা হয়েছে, তোমার তো না জানি কিতাবই শেষ হয়ে গেছে। তো এইসব যখন বলা বলি করে তখন আপনিও কি বলেন যে না ভাই আমার এত পড়া হয়নি, তুমি অনেক পড়ছো, আমি অল্প একটু পড়ছি। এরকম পরস্পর কথাবার্তার মধ্যেই দেখা যায় 10-15 মিনিট সময় চলে যায়। এরপরে এক সময় এসব সমস্ত কথাবার্তা বলতেই পরস্পরের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। আর আপনার ব্রেনও বারবার যখন এই কথা শুনতেছে, আরে তুমি তো বেশি পড়ছো, তুমি তো বেশি পড়ছো, তখন ব্রেনও চিন্তা করে আরে আমি যেহেতু বেশি পড়ছি, থাক তাহলে আমি একটু এখন আপাতত রেস্ট নিই, যেহেতু আমি সবার আগে আছি। এই কারণে ব্রেনও আস্তে আস্তে স্লো হয়ে পড়ে। এই কারণে আমরা এই ভুলটা করব না। আর আপনি যদি আপনি কিভাবে পড়তেছেন, কতটুকু পড়ছেন, এগুলো যদি মানুষের কাছে বলে দেন তাহলে আপনার নজর লাগবে, তারা বলবে ইস ও আমার আগে চলে গেছে পড়ার মধ্যে, ওই এবার 1 নম্বর হবে, মানুষের কাছে বলে বেড়াবে। এরপর যখন আপনি 1 নম্বর হবেন না তখন আপনাকে মানুষ পচাবে।
এই কারণে এই বিষয়টা আমরা মাথায় রাখবো। এরপর 11 নম্বর পয়েন্ট হলো বাদ আসর খেলাধুলা করবেন। পরীক্ষার আগে খেলাধুলা করেন আর না করেন, পরীক্ষার সময় খেলাধুলা করবেন। তবে যে সমস্ত খেলাধুলায় হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ওগুলো থেকে বিরত থাকবেন। কারণ বাদ আসর খেলাধুলা করলে আপনার মন মস্তিষ্ক এগুলো একটু সতেজ থাকবে। আর মন মস্তিষ্ক যখন সতেজ থাকবে তখন আপনার পড়াশোনার প্রতি একটা আগ্রহ তৈরি হবে। আর যদি আপনার মন মস্তিষ্ক সতেজ না থাকে তাহলে আপনার পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হবে না। আর আগ্রহ সৃষ্টি না হলে পড়াশোনা ভালো লাগবে না। আর পড়াশোনা ভালো না লাগলে এক পর্যায়ে আপনার মাথায় চিন্তা আসবে দুষ্টামি করা যায় কিভাবে গোপনে গুনাহ করা যায়। এটা মাদ্রাসার শিক্ষার্থীদের একটা স্বভাব, মানে ম্যাক্সিমামেরই স্বভাবটা থাকে। এ কারণে আমরা এই বিষয়টা মাথায় রাখবো। পড়াশোনার সময় আমরা মানে যখন খেয়ার দিবে তখন আমরা খেলি আর না খেলি, পূর্বে খেলি আর না খেলি, খেয়ারের সময় অবশ্যই নিয়মিত বাদ আসর একটু একটু খেলাধুলা করব। আশা করি এই পয়েন্টটা আপনারা মাথায় রাখবেন। 12 নম্বর হলো 40 মিনিট পড়ার পর 5-10 মিনিট রেস্ট নেবেন। সবচেয়ে ভালো 5 মিনিট রেস্ট নিলে, তবে 10 মিনিট নেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই, তবে 10 মিনিটের উপরের জন্য কখনোই রেস্ট না নেওয়া হয়। এর কারণ হলো 40 মিনিট পর রেস্ট নেওয়ার কথা বলেছে। এর কারণ হলো আমাদের কওমি মাদ্রাসার ঘন্টাগুলো আপনার প্রত্যেকটি ঘন্টা 40 মিনিট করে হয়। আর আমরা জানি 40 মিনিট ঘন্টা হওয়ার পরে আমরা একটু রেস্ট নিতে পারি, অর্থাৎ একটু উঠা বসা করতে পারি, একটু বাইরে যেতে পারি, একটু খেতে পারি। কারণ আমাদের সাধারণত নিয়ম মোতাবেক সমস্ত হুজুর 1 ঘন্টা দিলে আসে না, কিছু কিছু হুজুর আছে একটু দেরি করে আসে। এখন আপনি যদি খেয়ারের সময়, আপনার যেহেতু পূর্বে থেকে একটা অভ্যাস আছে 40 মিনিট পর একটু উঠা নড়াচড়া করা, এখন যদি আপনি খেয়ার আসার কারণে খালি পড়তেই থাকেন সারাদিন পড়তেই থাকেন, কোনো উঠা বসা নাই, নড়াচড়া নাই, তাহলে আপনার ব্রেন মানে এই কাজটাকে সে ভালোভাবে নিবে না, তার আর মন চাইবে না পড়তে। তখন সে কি করবে, আপনাকে যখন মন চাইবে না তখন আপনাকে সে আদেশ করবে যে ঘুমাও, ভালো লাগতেছে না, একটু কথা বলো, একটু ওদিকে তাকাও, অমনোযোগী হও, একটু ঘুরে আসো, এরকম বিভিন্ন অজুহাত দিবে। এই কারণে আমরা নিয়ম করে নিব 40 মিনিট পর 5 থেকে 10 মিনিট রেস্ট নিব। আর বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে 40 মিনিট পর যদি আপনারা একটু রেস্ট নেন, একটু বিশ্রাম নেন, তাহলে আপনাদের পড়াশোনা করার জন্য স্মৃতিটা আরো বেশি কাজে লাগে, অর্থাৎ আপনাদের স্মৃতি শক্তি আরো বেড়ে যায়। এই কথার প্রমাণ পাওয়া যায় স্টুডেন্ট হ্যাক্স, বর্তমান সময়কার একজন জনপ্রিয় শিক্ষক আইমান সাদিক তার বই থেকে। তার বইয়ের নাম হলো স্টুডেন্ট হ্যাক্স। তিনি সেখানে এই কথাটা উল্লেখ করেছেন যে আমরা যখনই পড়বো 40 থেকে 50 মিনিট পড়ার পর একটু রেস্ট নিব, যাতে করে আমাদের মাইন্ড ফ্রেশ হয়। আর এই মাইন্ড ফ্রেশ হওয়ার কারণে আমরা যেন বিষয়গুলোকে খুব সহজে আয়ত্ত করতে পারি। এই কারণে আমরা 40 মিনিট পড়ার পর কিছু সময়, সবচেয়ে ভালো হয় 5 মিনিট, আর 10 মিনিটের উপরে আমরা যাবো না, তবে 10 মিনিট রেস্ট নেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই রেস্ট নেওয়ার সময় কারোর সাথে কথা বলবো না। এমনি আপনি একটু শ্বাস নিতে পারেন, একটু বাহির থেকে ঘুরে আসতে পারেন, তবে অবশ্যই ফোন হাতে নেবেন না, তাহলে তো রেস্ট হবে না, আরো মাথা জ্যাম হয়ে যাবে। 13 নম্বর, দর্শী কিতাবগুলো প্রশ্ন আকারে পাওয়া যায় কিনা, অর্থাৎ দর্শী কিতাবগুলোর প্রশ্ন আকারে কোনো যদি নোট থাকে তাহলে সেগুলো পড়বেন। কারণ একটা বিষয় আপনার মাথায় তখনই ভালো করে বসে যাবে যখন আপনি বিষয়টাকে প্রশ্ন উত্তর পর্বে পড়বেন। এজন্য আমরা বর্তমান সময়ে অনলাইনে খুবই সহজে বই পাওয়া যায়, যেমন রকমারি থেকে বই পাওয়া যায়, কিতাবঘর.com থেকে পাওয়া যায়, বইঘর.com আছে, আর বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখান থেকে আমরা খুব সহজেই অনলাইনে অর্ডার করতে পারি বই। সেখান থেকে আমরা দেখবো আমরা যে কিতাবটা পড়তেছি সেগুলোর কোনো প্রশ্ন আকারে কোনো নোট আছে কিনা। যদি থাকে, আর আমাদের যদি বাজেটও কোনো সমস্যা না থাকে, তাহলে আমরা সেই কিতাবগুলো মোতালা করব। তাহলে আমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করা খুবই সহজ। যদি আপনারা দর্শী কিতাবগুলোকে প্রশ্ন আকারে পড়ে ফেলেন, তাহলে আপনারা এখান থেকে আগে যেহেতু আপনি 80% উত্তর পেয়েছিলেন, আর এখান থেকে আপনি 15% উত্তর পেয়ে যাবেন, আর থাকলো 5% উত্তর। 14 নম্বর, আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকতে হবে। যদি আমরা পাপ থেকে বেঁচে না থাকি, আমাদের পড়াশোনার আগ্রহ নষ্ট হয়ে যাবে। তখন আপনি যত ট্রিপসই অ্যাপ্লাই করুন না কেন, কোনো কাজে আসবে না, কারণ আপনার তো পড়াশোনার মোডই নেই। এই কারণে আপনি চেষ্টা করবেন পাপ থেকে বেঁচে থাকতে, আর প্রতিদিন পড়াশোনা সম্পর্কিত কিছু মোটিভেশনাল স্পিচ শোনার বা মোটিভেশনাল কোনো বই পড়ার। তাহলে আপনার পড়াশোনার আগ্রহটা বাড়বে, কমবে না। আর যখন আপনার পড়াশোনার আগ্রহ থাকবে, তখন আপনি ধীরে ধীরে অনেক পদ্ধতি নিজে নিজে আবিষ্কার করতে পারবেন। এজন্য আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকতে হবে, এবং পাশাপাশি কিছু মোটিভেশনাল স্পিচ অথবা মোটিভেশনাল যে সমস্ত বই আছে স্টাডি সম্পর্কে, সেগুলো পড়তে হবে। 15 নম্বর, এই যে এই টপিকটা যদি, মানে এই টিপসটা যদি আপনি আপনার পড়াশোনার মধ্যে অ্যাপ্লাই করেন, তাহলে আমি আশা করি
অনেক প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এবং কিভাবে প্রশ্ন আসতে পারে সেটা বুঝতে পারবেন। 15 নাম্বার টিপসটা হলো, বিগত বছরে যদি প্রশ্ন থাকে আপনার কাছে তাহলে আপনি সেগুলো দেখবেন যে কোন কোন প্রশ্নগুলো একাধিকবার এসেছে এবং কোন কোন প্রশ্নগুলো শুধুমাত্র একবার এসেছে, কোন কোন প্রশ্নগুলো হঠাৎ 1 বছর 2 বছর এসেছে, এগুলো চিহ্নিত করবেন। এরপর যেগুলো বেশি আসছে ওগুলো আগে শেষ করবেন। এরপর যেগুলো আপনার হঠাৎ 1 বছর 2 বছর আসছে সেগুলো পড়বেন। এরপর যেগুলো শুধুমাত্র 1 বছর আসছে ওইগুলো একেবারে সবার লাস্টে পড়বেন। এরপর যখন আপনার এগুলো রিভিশন দেওয়া হয়ে যাবে তখন যেগুলো গুরুত্বপূর্ণ আপনার মনে থাকবে না, ধারণা করতেছেন, সেগুলো চিহ্নিত করে রাখবেন। এটা হলো আপনার 15 নম্বর পয়েন্ট ছিল। আমাদের 16 নম্বর পয়েন্ট, এই পয়েন্টটা আমি নিজে অনেক ফলো করি এবং এটার ফলাফল আমি অনেকটা অনুভব করেছি, মানে ভালো ফলাফল অনুভব করেছি। 16 নম্বর পয়েন্টটা হলো, দেখবেন আমাদের অনেকেরই একটা অভ্যাস রয়েছে, আমরা পুরো কিতাব খেলার সময় পড়তে মন চায় না আমাদের। এই অভ্যাসটা আমারও ছিল। তা আমি এই অভ্যাসটাকে কিভাবে দূর করা যায় এটার জন্য কিছু পদক্ষেপ নিই। সেই পদক্ষেপের মধ্যে অন্যতম একটা পদক্ষেপ ছিল, আমি কিতাবের শুরুর 10 পৃষ্ঠা পড়তাম আগে, এরপর কিতাবের মাঝের 10 পৃষ্ঠা পড়তাম, এরপর শেষের 10 পৃষ্ঠা পড়তাম, এই 30 পৃষ্ঠা হলো। এরপর আমি কিতাবের শুরুর 5 পৃষ্ঠা, অর্থাৎ যে 10 পৃষ্ঠা পড়েছি সেই 10 পৃষ্ঠা পর থেকে শুরুর 5 পৃষ্ঠা পড়তাম, এরপর মাঝের 5 পৃষ্ঠা, এরপর শেষের 5 পৃষ্ঠা। এই মোট 45 পৃষ্ঠা আমার পড়া হয়ে গেল। এরপর আমি শুরুর 2 পৃষ্ঠা, মাঝের 2 পৃষ্ঠা, শেষের 2 পৃষ্ঠা, এই মোট 6 পৃষ্ঠা, অর্থাৎ আমার 51 পৃষ্ঠা পড়া হয়ে গেল। এরপর আমি সূচিপত্র দেখতাম, যে অধ্যায়টা আমার কাছে ভালো লাগে, যে অধ্যায়টা পড়তে আমার মন চাচ্ছে সেটা পড়তাম। এভাবে মনে করুন আরো 2-3টা অধ্যায় আমি কমপ্লিট করে ফেলতাম। এরপর আমার বিবেক দিয়ে আমি চিন্তা করতাম কোন কোন প্রশ্নগুলো আসার মতো, কোন কোন বিষয়গুলো হুজুর ক্লাসে ভালো করে পড়তে বলেছিলেন, একটু মারছিলেন বেশি, যে বেশি ঝাড়ি দিয়েছিলেন, সেই বিষয়গুলো আমি খুঁজে খুঁজে এবং সেই অধ্যায়গুলো খুঁজে খুঁজে পড়ি। এরপর আমি যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়েছি এবং যে সমস্ত বিষয় মনে থাকে না, ভুলে যাবে আশঙ্কা করি, সে সমস্ত বিষয়গুলো রিভিশন দিই। আর কিতাব এভাবে যেহেতু আমি চারো সাইড থেকে কিতাব পড়ে ফেলেছি, এখানে আমার পরীক্ষার হলে গেলে দেখা যায় যে সমস্ত প্রশ্ন কমন পড়ে যায়। আর এই টিপস অ্যাপ্লাই করে আমাকে পুরো কিতাব শেষ করতে হয় না। আর কখনো কখনো দেখা যায় যে এই টিপস অ্যাপ্লাই করতে করতে আমার পুরো কিতাবই শেষ হয়ে গেছে, তখন একটা নিজের কাছে একটা আনন্দ লাগে। আশা করি আপনারা 16 নম্বর টিপসটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে তা বুঝতে পেরেছেন। এখন আমরা 17 নম্বর টিপস নিয়ে আলোচনা করব। 17 নম্বর টিপসটা হলো, প্রতিদিন সাধ্য মোতাবেক কোরআন তেলাওয়াত করব এবং তাহাজ্জুদ নামাজ আদায় করব। কারণ কোরআন তেলাওয়াত এই কারণে করতে হবে, কোরআন তেলাওয়াত করলে মানুষের মেধা বাড়ে। আর আমাদের খেয়ালের সময় যেহেতু অনেক কিছু মনে রাখতে হয়, এই কারণে আমাদেরকে অবশ্যই কোরআন তেলাওয়াত করে আমাদের মেধাটাকে আরেকটু বাড়িয়ে নিতে হবে, যাতে করে আমরা খুব সহজেই বিষয়গুলো আয়ত্ত করতে পারি। অনেকে আছে এই খেয়ালের সময় কোরআন তেলাওয়াত করা ছেড়ে দেয়, তাহাজ্জুদ নামাজ আদায় করা ছেড়ে দেয়, এটা একটা বোকামি। কারণ কোরআন তেলাওয়াত করলে এই সময় মানুষের ব্রেন বাড়ে। তাহাজ্জুদ নামাজ আদায় করলে সে আল্লাহর নৈকট্যে পৌঁছে যায়, তখন আল্লাহ তাআলা তার সাহায্য ওই ব্যক্তির জন্য পাঠিয়ে দেন। এজন্য আমরা কোরআন তেলাওয়াত করব এবং তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করব। 18 নম্বর টেস্টটা হলো, যারা, এই পয়েন্টটা খুবই মনোযোগ সহকারে শুনবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা বা যে সমস্ত জিনিস হতাশা, নিজেকে ছোট ভাবতে শিখাবে, দুশ্চিন্তা, পড়াশোনা থেকে ফোকাস উঠিয়ে নিতে পারে, তাদের থেকে দূরে থাকবেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, যে সমস্ত লোকজন দেখবেন আপনাকে হতাশার মধ্যে ফেলে দিবে বা বলবে, আরে তুমি মাদ্রাসায় পড়ো, এই মাদ্রাসায় পড়ো, তুমি কি বেফাক স্ট্যান্ড করতে পারবে, তোমার থেকে কত ভালো ভালো ছাত্র আছে তারাই পারে না, স্ট্যান্ড অনেক কঠিন, মুমতাজ অনেক কঠিন। দেখবেন এরকম কিছু মানুষই থাকে, আরে ভাই অনেক চেষ্টা করছি আমি পারিনি স্ট্যান্ড করতে, অনেক কঠিন হয় প্রশ্ন, এই মাদ্রাসা থেকে এই ওস্তাদরা ভালো না, তারা পারবে না, এখানে কেউ পারবে না ভাই, শুধু শুধু ভাই এখানে পড়ে জীবন নষ্ট। যারা এরকম কথা বলে তাদের থেকে আপনি দূরে থাকবেন। কারণ তারা আপনাকে যখন এই সমস্ত কথা বলতে থাকবে তখন আপনার ব্রেন মনে করবে আসলে এগুলো সত্য। একসময় সে এগুলো সত্য মনে করে নিয়ে আর সে পড়তেই চাইবে না, তখন আপনার ব্রেন অলস হয়ে যাবে। এ কারণে এই সমস্ত মানুষ থেকে দূরে থাকবেন। আর অনেকে আছে দেখবেন এসে বলবে যে তোমার পারিবারিক এই সমস্যা, তোমার ব্যক্তিগত এই সমস্যা, শারীরিক এই সমস্যা, মানসিক এই সমস্যা, একটু কম পড়ো, একটু কম পড়ো। এই সমস্ত কথা শুনতে শুনতে ব্রেন অভ্যস্ত হয়ে যায় কম পড়ছে। এই কারণে তাদের থেকে দূরে থাকবেন। অর্থাৎ যারা আপনার পড়াশোনায় ব্যাঘাত ঘটাবে, যারা আপনাকে হতাশা করে ফেলবে, যারা আপনাকে দুশ্চিন্তায় ফেলে দিবে, যারা আপনাকে মানুষের সামনে ছোট করতে পারে, এদের থেকে সবসময় দূরে থাকবে। 19 নাম্বার, আমাদের পড়াশোনা বিরক্তিকর এবং হতাশা তখনই আসে যখন আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো হাতের কাছে না পাই, তখন আমরা অনেক পেরেশান হয়ে পড়ি।
এ কারণে খেয়ালের সময় আমাদের প্রধান কাজ হলো পড়াশোনা করা। এ কারণে আমরা পড়াশোনার যে সমস্ত আসবাব রয়েছে সে সমস্ত আসবাব আমাদের আশেপাশেই নির্দিষ্ট স্থানে রাখবো, যাতে করে আমরা খুব সহজেই নির্দিষ্ট স্থান থেকে সে সমস্ত জিনিস নিতে পারি। যদি আমাদের পড়াশোনার প্রয়োজনীয় জিনিসগুলো আমি পড়তেছি এক জায়গায় আর সেগুলো যদি আরেক স্থানে থাকে, তাহলে দেখা যাবে যে আমি সেগুলো আনতে নিতে রাখতে আমার কমসে কম প্রতিদিন আধা ঘন্টা সময় চলে যাবে। আর আমাদের খেয়াল তো সাধারণত 30 দিন হয়ে থাকে, অনেক জায়গায় আরেকটু কম হয়। তাহলে এভাবে হিসাব করে দেখা যাবে যে এক মাসে বিশাল একটা সময় চলে যাচ্ছে। আর আমরা কিন্তু এক মাসে খেয়াল পাই না, এর মধ্যে অনেক জায়গায় মাহফিল থাকে, অনেক সময় আপনার খতম বুখারি থাকে, আবার ফোজালা থাকে, আর বিভিন্ন অনেক অনুষ্ঠানের কারণে বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের হাতে মোট 1 সপ্তাহ সময় কাটা পড়ে যায়। এই কারণে আমরা খেয়ালের মধ্যে ভালো করে পড়াশোনার চেষ্টা করব আর এই সমস্ত ব্যক্তিদের থেকে দূরে থাকবো। এখন আমরা আমাদের সর্বশেষ পয়েন্ট নিয়ে আলোচনা করব। আমাদের সর্বশেষ পয়েন্টের নম্বর হলো 20 নাম্বার পয়েন্ট হলো সর্বদা শরীর, পোশাক, পড়াশোনার পরিবেশকে পরিপাটি রাখবেন। অর্থাৎ আপনি নিজে এমন ভাবে স্মার্ট থাকবেন, পোশাকটাকেও আয়রন করা রাখবেন, পড়াশোনার পরিবেশটাকেও একটু সাজিয়ে গুছিয়ে রাখবেন। তাহলে আপনার যখন আপনার শরীর পরিপাটি থাকবে, পোশাক পরিপাটি থাকবে, পড়াশোনার পরিবেশ পরিপাটি থাকবে, তখন আপনার ব্রেন অটোমেটিক পরিপাটি হয়ে যাবে পড়াশোনার জন্য। এ কারণে আমরা আশা করি আজকের যে 20টি টিপস নিয়ে আলোচনা করেছি, এগুলো যদি আপনারা প্রয়োগ করেন আপনাদের পড়াশোনার মধ্যে, তাহলে খুব সহজে আপনারা ভালো করে পড়াশোনা করতে পারবেন। আর আজকের কোনো টিপস সম্পর্কে যদি আপনাদের কোনো অভিযোগ থাকে বা আপনাদের যদি মনে হয় আরো কোনো টিপস অ্যাপ্লাই করলে আমাদের পড়াশোনা ভালো হবে, তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের মতামতকে যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করব। আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।